আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। পুলিশের ব্যারিকেড ভেঙে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান, সড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ। বিএনপি সহ কয়েকটি দল রাজনৈতিক ফায়দা হাসিলে কোটা আন্দোলনকারীদের ব্যবহার করছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। আন্দোলনকারীরা সীমা অতিক্রম করেছে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর, তাদেরকে ব্যবহার করছে একটি চক্র, রাস্তা বন্ধ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের। চাকরি হারাতে পারেন ড্রাইভার আবেদ আলীর কাছ থেকে প্রশ্ন নেয়া বিসিএস ক্যাডাররা, তদন্তে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানালেন জনপ্রশাসন মন্ত্রী। এবং পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যের ওষুধের মজুদ কমায় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বাড়ার আশঙ্কা, চ্যালেঞ্জের মুখে পড়তে পারে জনসংখ্যা নিয়ন্ত্রণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেলে পুলিশ শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে জলকামান ও সাজোয়া যান নিয়ে অবস্থান নিলেও পরে পিছু হটে যায়। এদিকে আদালতের আদেশ অমান্য করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ করছে ছাত্রলীগ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। কোটা বিরোধী শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে আগেই শাহবাগে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। বিকেল ৫টার দিকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ মোড়ের দিকে আসেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীরা ছড়িয়ে পড়েন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ আশপাশের এলাকায়। মিছিল স্লোগান দিয়ে শিক্ষার্থীরা পুরো এলাকা মুখর করে রাখলেও অনেকটা শান্তভাবে অবস্থান নেয় পুলিশ। সংসদে আইন পাশ করে সরকারি চাকুরিতে কোটা সংস্কারে স্থায়ী সমাধানের তাগিদ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। নিয়ে আর কখনো তালবাহানা করতে দিও না। এদিকে আদালতের আদেশ অমান্য করে কোটা বিরোধীরা আন্দোলন চালিয়ে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করছে ছাত্রলীগ। রাজপথে আন্দোলন করে দুর্ভোগ তৈরি না করে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান ছাত্রলীগ নেতারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে শাহবাগ মোড়ে আছেন সহকর্মী আদ্দিন সজীব, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, শাহবাগের সবশেষ পরিস্থিতি জানাবেন। ওরা মূলত ৫টার পর থেকে অবস্থান নিলেও এখন কিছুটা আগের চেয়েও অনেক বেশি মনে হচ্ছে যে উত্তেজিত, কিংবা তাদের অবস্থানটা অনেক বেশি শক্ত। এ কারণে মনে হচ্ছে যে যতদূর তথ্য পেয়েছি তারা একটা বিষয় দাবি করছে বারবার, যে কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে কুমিল্লায় বেশ কয়েকজন পুলিশি বাধায় আহত হয়েছেন এবং সে কারণে তারা এখানে তাদের কণ্ঠ আরো জোরালো করেছে এবং তাদের অবস্থান আরো মজবুত মনে হচ্ছে। আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা বারবারই একটা বিষয় পরিষ্কার করতে চাচ্ছে যে আদালত থেকে যে ৪ সপ্তাহের স্থিতি অবস্থা দিয়েছে সেটা নিয়ে তারা খুব বেশি কথা বলতে চান না। তারা একটা চান যে একটা কমিশন গঠন করে একটা সুনির্দিষ্ট মতামত এবং এই কোটাকে যতটা সুন্দর করে গোছানো যায় বর্তমান প্রেক্ষাপটকে এবং তাদের দাবিগুলোকে একসঙ্গে আলোচনায় রেখে সেটা তারা খুব বেশি চাচ্ছে এবং একই সঙ্গে সংসদে একটা আইন পাশ করে এটাকে সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করার কথা তারা বারবারই বলছে। এখন ধীরে ধীরে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা যারা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত কিংবা অন্যান্য দিনে তারা বিভিন্ন স্পটে অবস্থান নিয়ে আন্দোলন করেছিল, তারা আজকে বেশিরভাগই অন্য স্পটগুলো ছেড়ে অনেকেই এই শাহবাগমুখী হচ্ছে এবং শাহবাগে এই স্থানটাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রায়
ইন্টারকন্টিনেন্টালের এই পাশটা থেকে শুরু করে ওইদিকে কাঁটাবন, এদিকে মৎস্য ভবন, এই রাজভাস্কর্যের সব পর্যায়ে আন্দোলনকারীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, দল বেঁধে আছে। কোনো রকমের পুলিশি বাধা কিংবা কোনো কিছুকেই উপেক্ষা না করে তারা চেষ্টা করছে যে এখানে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করতে। কোনো অবস্থাতেই তারা বলছেন যে তারা তাদের এই অবস্থান থেকে সরে যাবেন না। তাদের এক দফা এক দাবি, যেন কোটা নট কাম ব্যাক, এটা তারা বারবারই বলছে। এবং এখন আমরা গান শুনতে পাচ্ছি, আরও নানাভাবে তারা স্লোগান দিচ্ছে। তারা একটা বিষয়ে বারবারই পরিষ্কার করছে, কোনো রকমের বাধা দেওয়ার চেষ্টা করে যেন এই আন্দোলনকে পণ্ড করার এই চেষ্টাটা করা না হয়। উল্টো তারা দাবি করছে যে সুনির্দিষ্ট সমাধান সেটা সংসদে আইন পাশ করে করার জন্য তারা বারবারই বলছে। এখন পর্যন্ত তারা কোনো রকমের ঘোষণা দেয়নি। আমরা অপেক্ষা করছি যে কতক্ষণ নাগাদ তারা পরবর্তী কর্মসূচি কিংবা তাদের অবস্থানটা জানায়, যে কোন পর্যায়ে তাদের আন্দোলন তারা নিয়ে যেতে চায় কিংবা কিভাবে আগাতে চায়। তারা যতটুকু বুঝতে পারছি যে 8টা নাগাদ তারা এ বিষয়ে একটা মতামত কিংবা একটা ঘোষণা দিতে পারে পরবর্তী কর্মসূচির বিষয়ে। তবে এখনো পর্যন্ত আমরা পুলিশের সঙ্গে কোনো রকমের সংঘর্ষ দেখিনি, কোনো জায়গাতেই তেমন কোনো বাধার পরিস্থিতি আমরা দেখিনি। যতদূর দেখেছি যে চতুর্দিকে তারা ঘিরে রেখেছে, এই পথটাতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অবস্থাটা এমন যে আপনি এপাশ দিয়ে অর্থাৎ শাহবাগের মোড় হয়ে যে পথগুলোতে যেতে চাবেন সে সবগুলো রাস্তা বেশিরভাগই বন্ধ এবং একরকম অচল অবস্থা তৈরি হয়েছে। যদিও আমরা সারাদিন একটা বিষয় লক্ষ্য করেছি যে আজকে পার্সোনাল গাড়ি কিংবা এই ধরনের গাড়ি নিয়ে এই পথগুলোতে চলাচল করতে কিছুটা কম দেখেছি, যদিও ওয়ার্কিং ডে, কর্মদিবস, তারপরেও আমরা সেই ব্যস্ততা মানুষকে গাড়ি নিয়ে বের হতে দেখিনি। বেশিরভাগই আমাদের মনে হচ্ছে যে মেট্রো দিয়ে যাতায়াত করছে, এ কারণে হয়তো কিছুটা ভোগান্তি তাদের মেট্রো রেলের কারণে কমে গেছে। আপাতত এখানকার পরিস্থিতি এমনই, নতুন করে ঘোষণা আসলে জানাবো নিশ্চয়ই। ধন্যবাদ সজীব আপনাকে। দর্শক, শাহবাগ থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কুমিল্লায় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে 20 জন আহত হয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের বাধার মুখে পড়ে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগোতে চাইলে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশ ও শিক্ষার্থী সহ কমপক্ষে 10 জন আহত হয়েছেন। 4 দফা দাবিতে বিকেল 4টা থেকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা আরিচা মহাসড়কে তৈরি হয় তীব্র যানজট। এর আগে বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকে আসলে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে তারা মহাসড়ক অবরোধ করে। পাবনা ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সরকারি এডওয়ার্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বেলা 12:30টার দিকে কলেজের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। ঘণ্টাব্যাপী অবরোধের পর প্রশাসনের অনুরোধে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করলে বরিশাল ঢাকা পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে তৈরি হয় যানজট। এছাড়া বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বেলা 11টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শহর পুলিশ ফাঁড়ির সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহর প্রদক্ষিণ করে ইলিশ চত্বরে শেষ হয়। এদিকে রংপুরের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ অব্যাহত রাখা এবং কোটা ইস্যুর যৌক্তিক, ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবিতে মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এর আগে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে সমাবেশ করেন তারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করছে ছাত্রলীগ। সেখানে বক্তব্য রাখছেন সাদ্দাম হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এখান থেকে বলে দিচ্ছি যে পার্বত্য চট্টগ্রামের মানুষেরা এত পার্সেন্ট পাবে, তোমরা এত পার্সেন্ট কোটা পাবা, প্রতিবন্ধীরা এত পার্সেন্ট কোটা পাবে, নারীরা এত পার্সেন্ট কোটা পাবে। কার সঙ্গে কথা হয়েছে, কে ম্যান্ডেট দিয়েছে এই কথা বলার? আমাদের নির্বাচিত সরকার
জনগণের সমস্ত অংশের সঙ্গে আলাপ আলোচনা করে বৈষম্য নিরসন করার প্রয়োজনে মেধা, সমতা, বৈষম্য নিরসন, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধতা সবকিছুর আলোকেই তো একটি সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে যেই সমস্যার সমাধান করা সম্ভব, মব জাস্টিস আর ভিড়ভাট্টার রায় দিয়ে কি সেই সমস্যার সমাধান করা যায়? ইকুয়ালিটি যদি প্রতিষ্ঠিত করতে চাই, সমতা যদি প্রতিষ্ঠিত করতে চাই, ইকুয়ালিটি প্রতিষ্ঠিত করার সাথে সাথে ইকুইটি প্রতিষ্ঠিত করতে হবে। সমতা প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে হবে। পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রই তাই করেছে। চীনে 20% নারীরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোটা সুবিধার আওতায় ছিল। আমাদের নেপালে প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, যেখানে আমরা দাবি করব যে কোটা পদ্ধতি আধুনিক, যুগোপযোগী, টেকসই, ইতিবাচক, সমতাধর্মী, বৈষম্য নিরসনের উপযোগী এবং যুগোপযোগী হবে, সেখানে আমরা পার্সেন্ট ঠিক করছি। এটা কি টেন্ডার? ছাত্র দলের আমলে টেন্ডার পেয়েছেন কোটা ব্যবস্থাকে? আপনি এখানে বসে ঠিক করে দিচ্ছেন 1%, 2%, 3%, 4%। আওয়ামী লীগ সরকার, জনগণের নির্বাচিত সরকার, সুচিন্তিত ভাবে আলাপ আলোচনা করে বিচার বিভাগীয় পর্যবেক্ষণের আলোকে যেই সমস্যার সমাধান করবে, সেই সমস্যার সুচিন্তিত সমাধান না করে এই অবরোধ তৈরি করা, মানুষের জীবনকে দুর্বিষহ যন্ত্রণায় পরিণত করা বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই সমর্থন করে না। আর শুধুমাত্র সমর্থন খেলা নয়, লন্ডন থেকে ওয়াজ নসিহত তো শুনেছেন, আন্দোলনের সমর্থন জানাচ্ছে। অথচ সেই কুখ্যাত তারেক জিয়া বিসিএস এ ভাইয়া ক্যাডার চালু করেছিল। ছাত্রদলের ক্যাডার হওয়া মানে বিসিএস ক্যাডার হওয়া। এই আবাসিক হলগুলোতে, কলেজগুলোতে এক্সাম সেন্টার পরীক্ষা দেওয়ার জন্য এক্সাম সেন্টারে যাওয়া লাগতো না। ছাত্র দলের নেতারা রুমে বসে পরীক্ষা দিয়ে পাশ করত। সেই বাস্তবতা বাংলাদেশের ছাত্র সমাজ ভুলে যায়নি এবং প্রত্যেক বছর বিসিএস পরীক্ষা দিচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মাধ্যমে। এক বছরে একের অধিক বিসিএস অনুষ্ঠিত হওয়ার রেকর্ড রয়েছে। 4 বছর পর পর ফুটবল বিশ্বকাপের জন্য অপেক্ষা করি। বিএনপি জামায়াতের সময় 4 বছরের অধিক সময় ধরে বিসিএস পরীক্ষার জন্য তীর্থের কাকের মতো বাংলাদেশের ছাত্র সমাজকে অপেক্ষা করতে হয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজ সেটি কখনোই ভুলে যায়নি। এবং পিএসসির স্বাধীনতা ছিল, পিএসসি মানসম্মত প্রতিষ্ঠান ছিল, পিএসসি স্বচ্ছতা ভিত্তিক। দর্শক, রাজীব ভাস্কর্যের সামনে থেকে বক্তব্য রাখছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বিএনপি সহ কয়েকটি দল রাজনৈতিক ফায়দা হাসিলে কোটা আন্দোলনকারীদের ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। কোটা আন্দোলনকে ঘিরে কেউ যদি অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জনদুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। খায়রুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল ঢাকা সহ সারা দেশ। সড়ক মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ে নানা কর্মসূচি পালন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ বিষয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি সহ কিছু দল প্রকাশ্যে এই কোটা আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে তাদের অতীতে আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে তারা নতুন করে আন্দোলন করা পায়তারা করছে। আন্দোলনরত শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টি না করে 4 সপ্তাহের জন্য আদালতের আদেশ মেনে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সড়ক রেলপথ বন্ধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি হতে পারে, এ ধরনের সকল কর্মসূচি পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছিলাম। কোটা কোনো বৈষম্য নয়, বরং বৈষম্য নিরসন করে বলেও জানান ওবায়দুল কাদের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
কোটা সংস্কার নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে আন্দোলনকারীরা সীমা লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আন্দোলনের নামে তাদেরকে ব্যবহারের চেষ্টা করছে একটি চক্র বলেও জানান মন্ত্রী। এদিকে রাস্তা বন্ধ করে শিক্ষার্থীরা আন্দোলন করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি। মনির হোসেন তপুর রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে গেল কয়েকদিন ধরে রাজপথে সরব আন্দোলনকারীরা। মহানগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বাংলা ব্লকেট কর্মসূচির নামে সড়ক অবরোধ করে তারা। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্রের উপর বুধবার 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। এরপরও মহানগরীর 21টি পয়েন্টে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। স্থবির হয়ে যায় জনজীবন। এ অবস্থার পরিত্রাণের জন্য নড়েচড়ে বসেছে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে জননিরাপত্তায় পুলিশ বসে থাকবে না। খোলা পানি তৈরি করার লোকের অভাব হয় না। অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না। এদিকে ডিএমপি হেডকোয়ার্টারে জরুরি বৈঠক শেষে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, জনভোগান্তি সৃষ্টি করে আর কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না। মহানগরবাসী নিরাপত্তায় সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। আন্দোলন যদি যৌক্তিকতা না থাকে তখন তো সেই আন্দোলন নিয়ে আসা উচিত না। সে কারণেই আমরা অনুরোধ করেছি যে তারা যেন আর এই কর্মসূচি তাদের সহকর্মীদের বা তাদের সাথে যারা আছে তাদেরকে যেন জানিয়ে দেয় যেন এটি না করার জন্য। কোটা নিয়ে উচ্চ আদালতের নির্দেশনার পর আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলেও জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। চাকরি হারাতে পারেন ড্রাইভার আবেদ আলীর কাছ থেকে প্রশ্ন নেয়া বিসিএস ক্যাডাররা। তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও কথা জানান জনপ্রশাসন মন্ত্রী। তিনি জানান, প্রশ্ন ফাঁসে পিএসসির আর কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। আবেদ আলীর ভেলকি হার মানিয়েছে রূপকথার গল্পকেও। গাড়ি চালক হয়ে অনেকটা পিএসসির চালকের ভূমিকায় ছিলেন তিনি। ধর্মকে কুকর্মের ঢাল হিসেবে ব্যবহার করেছেন। পিএসসির কর্মকর্তাদের নিয়ে গড়ে তুলেছিলেন প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট। অন্তত 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করেছেন বলে স্বীকার করেন তিনি। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহ। তার কাছ থেকে প্রশ্নপত্র নিয়ে পুলিশ, ম্যাজিস্ট্রেট সহ বিসিএস ক্যাডার হয়েছেন অনেকেই। কারা এই অপকর্ম করে চাকরি নিয়েছেন তার তদন্ত করছে পিএসসি। প্রমাণিত হলে বরখাস্ত সহ আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান জনপ্রশাসন মন্ত্রী। যদি কেউ সেটি করে থাকে, সততা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে সেটি অবশ্যই, এবং পিএসসিরও কিছু নিয়মকানুন রয়েছে, সেখানেও কোনো ব্যত্যয় হয়েছে কিনা সেগুলো একটা ব্যাপার আছে। তবে আমার মনে হয় যে আমাদের অপেক্ষা করতে হবে। বিষয়টি কিন্তু অত্যন্ত সকলের মধ্যে একটা চাঞ্চল্যতা তৈরি করেছে যে বিষয়টি আসলে কি হয়েছে। তা আমরা গভীর মনোযোগের সাথে বিষয়টি কিন্তু আমরা দেখছি, লক্ষ্য করছি। তাকে দেখেছি যে সে সেই সময়ে চাকরি করতো কিনা আমি জানি না, যে সে একটা দলের হয়ে যারা মাঠে সরকারের আপনার পতনের আন্দোলন করে, সরকারের উন্নয়নের কাজে বাধা দিতে চায়, তাদের হয়ে তারা সে স্লোগান দিচ্ছে। তো সেক্ষেত্রে আসলে সে কোন এজেন্ডা নিয়ে কথা বলছে সেটা একটি বিষয়। তবে সত্য না মিথ্যা সেটা খুব সূক্ষ্মভাবে সরকারের পক্ষ থেকে অনুসন্ধান চলছে। পাবলিক সার্ভিস কমিশনে আবেদ আলীর মতো আরও কেউ আছে কিনা তারও তদন্ত চলছে। প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানোর কথাও ভাবছে সরকার। যে প্রক্রিয়ায় প্রশ্ন বাছাই হয় এরকম অনেক কথা বলা হয়েছে, তার মধ্যেও কোনো ফাঁকফোকর আছে কিনা যার কারণে এরা সুযোগ নিয়েছে, সে বিষয়টি কিন্তু আমাদের দেখার বিষয়। এগুলো নিয়ে কিন্তু আপনার জোর প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে চলছে, আপনারা লক্ষ্য করতে পারছেন। এখানে একটু ত্রুটি নাই, খুবই শক্তভাবে সরকার কিন্তু দেখছে। নিয়োগ পরীক্ষা আরও স্বচ্ছ করতে পদ্ধতিগত পরিবর্তন আনতে চায় জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সংবিধান
ষড়যন্ত্র আর রাজনৈতিক মতদের কথা বলে কোটা সংস্কার আন্দোলনকে সরকার ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে সমমনা দলের সাথে বৈঠকের পর তিনি এ অভিযোগ করেন। আমির খসরু বলেন, সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে দমন করে ভবিষ্যৎ প্রজন্মকে মেধাশূন্য করতে চায় সরকার। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার ভারতকে খুশি করতে ব্যস্ত বলেও দাবি করেন তিনি। সর্বজনীন প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা 11 দিনে গড়ালো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি। সারা দেশে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে শিক্ষক সমিতির নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রত্যয় পেনশন স্কিমকে বৈষম্যমূলক উল্লেখ করে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে ফেডারেশনের সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, দেয়ালে পিঠ থেকে যাওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। কুচক্রী মহল যারা 2015 সালে কাজটি করেছেন তারা 2024 সালেও একই কাজ করেছেন। আমি মনে করি আমাদের এখন সময় এসেছে, আমরা প্রতিবাদ করছি, আন্দোলন করছি, আমরা আমাদের আত্মমর্যাদা লড়াই করছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কৃষি অনুষদের সামনে অবস্থান শেষে র্যালি বের করেন আন্দোলনরত শিক্ষকরা। প্রত্যয় স্কিম বাতিল এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন না হওয়া পর্যন্ত শিক্ষক বৃন্দ আন্দোলন করে যাবে। একই দাবিতে আন্দোলন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় শিক্ষক নেতারা বলেন, তাদের মৌলিক দাবি না মানা পর্যন্ত ক্লাসে ফিরে যাবেন না। খুলনায় কর্মবিরতি পালন করছে 3টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 1 ঘন্টার অবস্থান কর্মসূচির শুরুতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান আন্দোলনরত শিক্ষকরা। আন্দোলনের কোনো সুরাহা না হয়, আলোচনা টেবিলে আমরা বসতে না পারি, তারপরে আমাদের আরো কঠোর কর্মসূচি আমরা ফেডারেশনের সাথে কথা বলে ঘোষণা করব। এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। এতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। মিজান শাহজাহান, এটিএন বাংলা। কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি থাকায় ঘরে ফিরতে পারছেন না বানভাসী মানুষেরা। এই অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে তারা। গত 2 সপ্তাহ ধরে দুর্বিসহ জীবনযাপন করছে জেলার প্রায় 55টি ইউনিয়নের 2 লাখ পানিবন্দী মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী দেওয়া হলেও অনেক এলাকায় এখন তা পৌঁছয়নি। এই অবস্থায় খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকটে পড়েছে ক্ষতিগ্রস্তরা। জামালপুরে টানা 5 দিন পর আবারও বাড়ছে যমুনার পানি। গত 24 ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 2 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 51 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এখনও পানিবন্দী রয়েছে জেলার 35টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। পরিবার পরিকল্পনা সামগ্রী, কন্ডম, জন্মনিয়ন্ত্রক বড়ি, ইনজেকশন, মা ও শিশু স্বাস্থ্যের ওষুধের মজুদ কমে যাওয়ায় বিনামূল্যে এসব সেবা থেকে বঞ্চিত হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এতে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও জনসংখ্যা নিয়ন্ত্রণ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তবে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জানান, দ্রুতই পরিবার পরিকল্পনা সামগ্রী কেনা হবে। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে। জনশুমারি ও গৃহগণনার সবশেষ তথ্য অনুযায়ী বছরে 14.66 ভাগ হারে জনসংখ্যা বাড়ছে। সেখানে পুরুষের তুলনায় নারী সংখ্যাই বেশি। পরিবার পরিকল্পনা সেবার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি মা ও শিশুর মৃত্যুর হার কমিয়ে আনতে কাজ করছে সরকার। তবে কয়েক মাস ধরেই আশঙ্কাজনক হারে সরকারিভাবে দেয়া পরিবার পরিকল্পনা সামগ্রী, কন্ডম, জন্মনিয়ন্ত্রক বড়ি, ইনজেকশন সহ বেশ কিছু ওষুধের সরবরাহ কমেছে। এতে প্রান্তিক পর্যায়ে সরকারি এই সেবা পাচ্ছেন না বলে অনেকেই অভিযোগ করেছেন। সেটা যদি ঘাটতি হয় তাহলে এই সুবিধাভোগী যারা তারা নিশ্চয়ই এখান থেকে বঞ্চিত হবে। একটা প্রভাব আমাদের যে পপুলেশন গ্রোথ রেট সেটা
হয়তো পড়তে পারে। যারা সরকারি ফ্যামিলি প্ল্যানিং সামগ্রীর উপর নির্ভরশীল তারা যখন প্রোডাক্টটা পাবে না, কনসিভ করার হারটা বেড়ে যেতে পারে। এটা একটা কনসার্ন। পিল আজকে খাইলো, 2 দিন খেলো না, তাহলে কিন্তু এই কোর্সটা না হলে কিন্তু সেটা এফেক্টিভ হবে না। সেই জায়গায় কিন্তু আমাদের সচেতনতার অভাব আছে। সময় মতো প্রয়োজনীয় সামগ্রী ও চিকিৎসা সেবা না পেলে অপরিকল্পিতভাবে গর্ভধারণের হার বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এর প্রভাব তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও দীর্ঘমেয়াদে জনসংখ্যা নীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে, বাড়তে পারে টিএফআর হারও। এই অবস্থায় নড়েচড়ে বসেছে প্রশাসন। এটা টেন্ডার প্রক্রিয়া ফ্লোট হয়েছে, আমরা ন্যাশনাল ডিমান্ড অ্যাসেস করেছি, ডিমান্ডের ভিত্তিতে অ্যাকচুয়াল যা পারচেজ করার যোগ্য সেই পরিমাণ পারচেজের কার্যক্রম চলছে। সহসাই এই প্রক্রিয়া ক্রয় প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা করছি। পিছিয়ে পড়া অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়ে হেলথ ক্যাম্প সহ সরকারি বেসরকারি উদ্যোগে পরিবার পরিকল্পনা সেবা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। লালবাগ ও হাজারীবাগকে জলবায়ু সহিষ্ণু সবুজ এলাকা হিসেবে গড়ে তোলার কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মুক্তাদির। সিটি ক্লাইমেট ফাইন্যান্স গ্যাপ ফান্ডে লালবাগ ও হাজারীবাগকে নতুন করে গড়ে তুলতে রাজউক ভবনে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। এই 2 এলাকাকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার কাজ শুরু না করায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। উন্নয়নের নামে ঐতিহ্যবাহী লালবাগের নিজস্বতা যেন নষ্ট না হয় সেদিকেও লক্ষ্য রাখার তাগিদ দেন গণপূর্ত মন্ত্রী। সেমিনারে রাজউক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান, GIZ এর কান্ট্রি ডিরেক্টর মার্টিনা বার্কার্ড অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সেমিকন্ডাক্টর খাতের উন্নয়নে বাজেটে 100 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি। রাজধানীর পুলিশ প্লাজায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতে উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় এ খাতের উন্নয়নে সরকারের নীতি সহায়তা ও বিশেষ বরাদ্দের দাবি জানান উদ্যোক্তারা। We'd like to also prepare a policy, a national policy on semiconductor, and we'd like to place it before the cabinet so that Honorable Prime Minister could provide more support according to your needs and requirements. Under ICT division, we have taken a small initiative, but very timely initiative to set up a nano lab in Bangladesh University of Indian Technology. It's about $10 million lab it's going to set up. দেশের 5 বিভাগে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় 2 বিভাগে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে। দুপুরে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবাণীতে বলা হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দুপুর 12টা থেকে পরবর্তী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমি ধসের শঙ্কা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাজেট পাশের পরও জনস্বার্থে সিগারেটের দাম ও কর আরও বাড়ানো যেতে পারে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। রাজধানীতে বাজেট পরবর্তী সিগারেটে কার্যকর করারোপ নিয়ে নিত সংলাপে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, শলাকার দাম বাড়ানো হলেও তাতে রাজস্ব আয়ে প্রভাব পড়ে না, যা সমাজে উদ্বেগ তৈরি করছে। 3 বছরে মূল্যস্ফীতির বিপরীতে সিগারেটের দাম বেড়েছে মাত্র 22 ভাগ। উন্নয়ন সমন্বয়ের প্রতিবেদনে জানানো হয়, 2023-24 অর্থ বছরে 47,000 কোটি টাকার সিগারেট বিক্রি বেড়েছে। অনুষ্ঠানে সিগারেটের দাম বৃদ্ধি ও জনসচেতনতা বাড়াতে আইন প্রণেতাদের আরও বেশি আন্তরিক হওয়ার দাবি জানানো হয়। মাননীয় স্পিকারের সাথে কথা বলবো যে ধূমপান মুক্ত সংসদ যেন আমরা করতে পারি। সব ধরনের ধূমপান মুক্ত সংসদ চাই। শুধু কর বাড়িয়ে নয়, দামও বাড়াতে হবে, করও বাড়াতে হবে। বাজেট হয়ে গেছে বলে আর পরিবর্তন করা যাবে না, এসআরওর মাধ্যমেও পরিবর্তন করা যায়। টোটাল রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট আমরা দেখি না। যেটুকু দাম বেড়েছে এবং কি রাজস্ব বেড়েছে সেটাও মূল্যস্ফীতির হার অনুসারে বরঞ্চ
তাকে নিচের সমাকার ক্ষেত্রে হয়তো কিছুটা বেড়েছে, বাকি স্থিত অবস্থায় অথবা কমে সেটা চলে গেছে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ গণিত দল। এবছর বাংলাদেশ দলের সদস্যরা হলেন মনামি জামান, জিতেন্দ্র বড়ুয়া, তাহসিন খান, নাফিজ নূর তাসিন, মুসাহিদ আহমদ এবং SM-A নাহিয়ান। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে দলের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ডক্টর মাহবুব মজুমদার। আয়োজকরা জানান, এবছর নিবন্ধিত ৭১,০০০ শিক্ষার্থীর মধ্যে থেকে বিজয়ী এই ৫ জনকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য নির্বাচিত করা হয়। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান উপস্থিত ছিলেন। শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো বাজারে আনলো নতুন স্মার্টফোন রেনো 12। মোবাইল ব্যবহারকারীদের কাছে AI প্রযুক্তি পৌঁছে দেওয়ার অঙ্গীকার হিসেবে সকালে রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল সেটটি উন্মোচন করেন অপ্পো অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং। মোবাইলটিতে AI প্রযুক্তির সঙ্গে রয়েছে শক্তিশালী ইমেজিং প্রযুক্তি। 18 জুলাই থেকে বাজারে পাওয়া যাবে নতুন এ মডেলটি। গ্রাহকরা 10 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত অপ্পো রেনো 12 প্রি অর্ডার করতে পারবেন। প্রি অর্ডারের গ্রাহকরা লটারির মাধ্যমে ডিভাইস জেতার সুযোগ সহ পাবেন ওয়ারেন্টি এবং ক্যাশ অফারে ফোন বদলের সুযোগ। আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া এখনও সাম্রাজ্যের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল। ওয়াশিংটনে নেটো সম্মেলনের পাশে EU ডিফেন্স নাইট ইভেন্টে বক্তৃতায় তিনি একথা বলেন। রুশ প্রেসিডেন্ট পুতিন এই সাম্রাজ্য পুনর্গঠন করতে চান বলেও মন্তব্য করেন বোরেল। ইউরোপের আঞ্চলিক প্রতিরক্ষার জন্য নেটোর বিকল্প নেই উল্লেখ করে এই জোটকে আরও শক্তিশালী করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। ওয়াশিংটনে সামরিক জোট নেটোর শীর্ষ সম্মেলন চলছে। গত 9 জুলাই থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোটের সম্মেলন শেষ হবে আজ। এবার পারটেক্স খেলার খবর। এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টকে ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে মনে করছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। 19 জুলাই শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টি20 ফরম্যাটের এশিয়া কাপ আসর। শিরোপা জয়ের লক্ষ্যে বিকেএসপিতে অনুশীলন করছেন টাইগ্রেসরা। আর জানাচ্ছেন পরাগ আরমান। টি20 ফরম্যাটের খেলায় মেতে উঠেছে ক্রিকেট বিশ্ব। ছেলেদের বিশ্বকাপ শেষ হতে না হতেই মাঠে গড়াচ্ছে টি20 ফরম্যাটের নারী এশিয়া কাপ। শ্রীলঙ্কার ডাম্বুলায় শুরু হবে 8 দলের এই টুর্নামেন্ট। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও স্বাগতিক শ্রীলঙ্কা। এরপর অক্টোবরে বাংলাদেশে হবে টি20 ফরম্যাটের নারী বিশ্বকাপ। এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ বলে মনে করেন বাংলাদেশ দলের বোলার মারুফা আক্তার। 7টা টিমের সাথে খেলবো, তো ওগুলো আমাদের অনেক কাজে দিবে, যাতে আমরা নিজের মাটিতে এসে আরো ভালো কিছু করতে পারি। এদিকে নাহিদ আক্তার সুপ্তা জানান, এশিয়া কাপে ভালো পারফর্ম করে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সুযোগটা তারা কাজে লাগাতে চান। আমরা যদি সেমিফাইনাল যেতে পারি, সেমিফাইনাল যেতে ফাইনাল খেলতে পারবো, সো ওইখান থেকে একটা কনফিডেন্স থাকবে। ওই কনফিডেন্সটা আমাদের ওয়ার্ল্ড কাপে খুব কাজে লাগবে। বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক তো এশিয়া কাপ শিরোপা জেতার প্রত্যাশাই করছেন। সেই সঙ্গে জানান, এশিয়া কাপের ফল বিশ্বকাপে ভালো করতে বাংলাদেশকে অনুপ্রাণিত করবে। এশিয়া কাপে আমরা যদি একটা ভালো কিছু করতে পারি, আমার মনে হয় আমরা ওয়ার্ল্ড কাপের জন্য একটা ভালো প্রিপারেশন পেয়ে যাব। এর আগে এশিয়া কাপে 7 দল খেললেও এবার খেলবে 8টি দল। তাই ফরম্যাটে কিছু পরিবর্তন এসেছে। এবার প্রতি গ্রুপের শীর্ষ 2টি দল সেমিফাইনাল খেলবে। 28 জুলাই হবে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। নেদারল্যান্ডসের স্বপ্ন ভেঙে ইউরো ফুটবলের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে শেষ মুহূর্তের গোলে ডাচদের 2-1 ব্যবধানে হারায় সাউথগেটের দল। শিরোপা লড়াইয়ে 15 জুলাই স্পেনের মুখোমুখি হবে তারা। SM আশরাফের রিপোর্ট। শেষ হইয়াও হইল না শেষ। রবি ঠাকুরের কবিতার লাইন মনে করিয়ে দিলেন অলি ওয়াটকিনসন। ঘড়ির কাঁটায় তখন 90 মিনিট।
অতিরিক্ত সময়ের প্রস্তুতি নেওয়া ম্যাচ অ্যাস্টন ভিলা তারকা শেষ করে দিলেন নির্ধারিত সময়েই। তাতে টানা 2 বার ইউরোর ফাইনালের মঞ্চে ইংল্যান্ড এই জয়ে প্রথমবারের মতো নিজ দেশের বাইরে আয়োজিত কোনো বড় টুর্নামেন্টের শিরোপার মঞ্চের টিকিট পেল থ্রি লায়নরা। অথচ ম্যাচের প্রথম দিকের চিত্রটা ভিন্ন আভাসই দিয়েছিল। সমর্থকরা ঠিক মতো নড়ে চড়ে বসার আগেই ইংলিশ গ্যালারিকে স্তব্ধ করে জাভি সিমন্স এগিয়ে নেন নেদারল্যান্ডসকে। এরপর ইংল্যান্ডের একের পর এক আক্রমণ আছড়ে পড়তে থাকে ডাচ রক্ষণে। সেই প্রতিরোধ ঠেকাতে গিয়েই প্রতিপক্ষকে পেনাল্টি দিয়ে দেন ডেনজেল ডামফ্রিজ। তা থেকে সমতায় ফেরান হ্যারি কেইন। কেউ কাউকে ছাড় নয়, আক্রমণ পাল্টা আক্রমণে দর্শকদের বিমোহিত করা ম্যাচে 23 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ইংলিশরা। তবে ডাচ রক্ষণে আটকে যায় ফিল ফোডেনের শট। দুই দলের গোল মুখে বাধা হয়ে দাঁড়ায় বারপোস্ট। 29 মিনিটে ডামফ্রিসের হেড, 32 মিনিটে ফোডেনের শট ফিরে গেলে এগিয়ে যেতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধ প্রাণপণ লড়াইয়ে একাধিক গোলের সুযোগ তৈরি করে নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড, কিন্তু শেষ পর্যন্ত ওয়াটকিনসনের জাদুকরী মুহূর্তেই শেষ হাসি ইংলিশ শিবিরে। অন্যদিকে টুর্নামেন্টে ফাইনালের খেলার 36 বছরের অপেক্ষা আরও দীর্ঘায়িত হল নেদারল্যান্ডসের। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। পুলিশের ব্যারিকেড ভেঙে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান, সড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ। বিএনপি সহ কয়েকটি দল রাজনৈতিক ফায়দা হাসিলে কোটা আন্দোলনকারীদের ব্যবহার করছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। আন্দোলনকারীরা সীমা অতিক্রম করেছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। তাদেরকে ব্যবহার করছে একটি চক্র। রাস্তা বন্ধ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের। চাকরি হারাতে পারেন ড্রাইভার আবেদ আলীর কাছ থেকে প্রশ্ন নেয়া বিসিএস ক্যাডাররা। তদন্তে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানালেন জনপ্রশাসন মন্ত্রী। এবং পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যের ওষুধের মজুদ কমায় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বাড়ার আশঙ্কা। চ্যালেঞ্জের মুখে পড়তে পারে জনসংখ্যা নিয়ন্ত্রণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।